ওকে, আসসালামু আলাইকুম। পূজার ছুটি শেষে আজ থেকে আমাদের ক্লাস রুটিন অনুযায়ী চলবে ইনশাল্লাহ। আমার সাথে যারা যুক্ত আছেন কথা লেখাটা ক্লিয়ার কিনা জানাবেন। যারা যুক্ত আছি কথা লেখাটা ক্লিয়ার কিনা? কথা লেখা ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে আর অপেক্ষা না করে শুরু করে দিই। ওকে, ভগ্নাংশের অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে আলোচনা করব। টপিকটা হচ্ছে বাঁশখুঁটির অঙ্ক। এখান থেকে বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসে, একদম বেসিক সহ আমরা ইনশাল্লাহ সমাধান করব। একটি বাঁশের 4/1 অংশ কাদায়, 5/3 অংশ পানিতে এবং অবশিষ্ট 3 মিটার উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত? তো এই প্রশ্নগুলো বোঝার জন্য আপনাকে চিত্রটা খুব ভালো করে বুঝতে হবে। চিত্রটা একটু বুঝি আমরা। একটা বাঁশ, এই বাঁশটার 4/1 অংশ কাদায়, 4/1 কাদায়, মনে করেন এইটুকু হচ্ছে কাদায়, আর 5/3 অংশ মনে করেন এইটুকু হচ্ছে পানিতে। পানিতে আর অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে। আমরা বাঁশখুঁটির অঙ্ক করার সময় সবসময় বাঁশটাকে দুইটা পার্টে বিভক্ত করব। আপনি যখন একটা পানিতে বাঁশ পুঁতে রাখবেন, দেখবেন বাঁশটা কিছুটা কাদার মধ্যে ঢুকে যাবে, কিছুটা পানির মধ্যে থাকবে, কিছুটা পানির উপরে থাকবে। এখানে দুইটা পার্ট হবে, কাদা আর পানি, এই দুইটা সম্পূর্ণ পানির নিচে, আর এটা হবে পানির উপরের অংশ। এটা কি? এইটুকু পানির নিচে, এইটুকু পানির উপরের অংশ। যেমন একটু আমরা যদি বিস্তারিত বলি, ধরুন এটা একটা যদি বাঁশ চিন্তা করেন, তাহলে বাঁশটার এইটুকু আছে পানি, মানে এইটুকু হচ্ছে পানিতে, এটা কাদায়, তাহলে পানি আর কাদাটা সম্পূর্ণ পানির নিচে। তাহলে বাঁশটাকে আমরা সম্পূর্ণ দুইটা পার্টে ভাগ করে ফেলবো। এটা পানির উপরের অংশ, এটা হচ্ছে পানির নিচের অংশ। পানির নিচে পানিও থাকবে, কাদাও থাকবে। কথা ক্লিয়ার? এবার ভালো করে খেয়াল করেন, আমরা ম্যাথটা মূলত কিভাবে করব। আমরা যেহেতু বাঁশটার দৈর্ঘ্য জানি না, ধরে নিব, ধরি বাঁশটির দৈর্ঘ্য, ধরি বাঁশটির মোট দৈর্ঘ্য x মিটার, এটা ধরে নিলাম আমরা যেহেতু জানি না। এখন বলছি একটা বাঁশের 4/1 অংশ কাদায়, তাহলে কাদায় কতটুকু? কাদায় আছে সম্পূর্ণ বাঁশটা হচ্ছে x মিটার, এর 4/1 কাদায়, তাহলে উপরে হচ্ছে x আর 1 গুণ হবে x, নিচে 4। আবার পানিতে আছে সম্পূর্ণ বাঁশের 5/3 পানিতে, উপরে থাকে 3x, নিচে থাকে 5। এখন আমাদের মেইন লাইন শুরু, এটা ভালো করে বুঝতে হবে। মোট দৈর্ঘ্য, বাঁশটার মোট দৈর্ঘ্য থেকে পানির নিচের অংশ যদি বিয়োগ করি, তাহলে উপরের অংশ বা অবশিষ্ট অংশ পাবো। যারা এটা বুঝবো না, একদম প্র্যাকটিক্যালি বুঝাই। এটা একটা বাঁশ, এই বাঁশটার এইটুকু আছে পানির উপরে, এইটুকু আছে পানির নিচে। তাহলে সম্পূর্ণ বাঁশ থেকে আমি যদি পানির নিচের অংশ বিয়োগ করি, তাহলে দেখেন এই নিচের অংশ বিয়োগ করে দিলাম, বাদ দিয়ে দিলাম, তাহলে উপরের অংশ থাকবে কিনা? আর একবার, এইটা সম্পূর্ণ বাঁশ, এই যে দেখেন এটা সম্পূর্ণ বাঁশ, সম্পূর্ণ বাঁশ থেকে এটা পানির নিচের অংশ, এটা যদি বিয়োগ করি, বাদ দেই, তাহলে উপরের অংশ থাকবে? থাকবে। তার মাধ্যমে আমরা একটা সমীকরণ সাজাইলাম। এইটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মোট দৈর্ঘ্য কত? x মিটার। পানির নিচে কি কি আছে? কাদাও আছে, পানিও আছে, যে কাদা যোগ পানি। তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে পানির নিচের অংশ বিয়োগ করলে উপরের 3 মিটার পেয়ে যাব। এইটাই হচ্ছে মেইন। তাহলে এক্স, এখানে আমরা যদি যোগ করি, 4×5 = 20 লসাগু, 5x আর 3×4 = 12x, 5 দিয়ে 20কে ভাগ করলে 4, উপরে 3x এর সাথে গুণ,
তাহলে এক্স এখানে হয় 20, উপরে হচ্ছে 17x। এখানে আমরা ভগ্নাংশের বিয়োগ করব, 20x মাইনাস 17x সমান 3। তাহলে উপরে 3x, নিচে হচ্ছে 20 সমান 3। আর গুণ করলে এক পাশে 3x, এক পাশে 3 কুড়ি 60, তাহলে x সমান হবে 60/3 20। তাহলে অ্যান্সার হবে 20 মিটার। আমাদের অ্যান্সার শেষ। অ্যান্সার হবে কি 20 মিটার। ঠিক আছে, 20 মিটার হচ্ছে অ্যান্সার। বিশ মিটার হচ্ছে আমাদের অ্যান্সার। তো অনেকে বলতে পারেন যে ভাই প্রিলিমিনারি পরীক্ষায় এত বড় করে কি করতে পারবো? আপনি যখন ম্যাথটা বুঝে যাবেন তখন আপনি এইটুকু করবেন, পরীক্ষার হলে শুধু এইটুকু করবেন। আমি সম্পূর্ণ বিষয়টা আরেকবার বুঝাই দিই। আমরা বাঁশখুঁটি অঙ্ক করার সময় সবসময় দুইটা পার্ট করবো, একটা হচ্ছে উপরের অংশ অবশিষ্ট অংশ, একটা হচ্ছে পানির নিচের অংশ। পানির নিচে পানিও থাকবে, গাদাও থাকবে। তাহলে আমরা সম্পূর্ণ বাঁশ থেকে পানির নিচের অংশ বিয়োগ করলে উপরের অংশ পাবো। সম্পূর্ণ বাঁশটা ধরলাম x মিটার। তাহলে কাদা কতটুকু আছে? মোটের 4/1 পানিতে কতটুকু আছে? মোট বাঁশের 5/3। তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্য x, সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে পানির নিচের অংশ, পানির নিচে কাদাও আছে পানি আছে, যোগ করলাম। সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে পানির নিচের অংশ বিয়োগ করলে উপরের অংশ পাবো। এই লাইনটা বুঝলেই ম্যাথটা শেষ। পরীক্ষার হলে কিন্তু আমরা এইটুকু করব। দেখেন পরীক্ষার হলে এভাবে করবেন, এই যে সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে এই উপরে x হবে, নিচে 4, যোগ উপরে x হবে, নিচে 5, মানে প্রত্যেকটা ভগ্নাংশের উপরে x গুণ করে দিব। তারপর সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে পানির নিচের অংশ বিয়োগ করলে উপরের অংশ পাবো। পরীক্ষার হলে এইটুকু শুরু হবে, এগুলা কিচ্ছু লেখা যাবে না, জাস্ট বোঝার জন্য আমি এটা লিখতেছি। আচ্ছা, এই প্রশ্নটা বুঝছি কিনা একটু বলেন তো, এই প্রশ্নটা বুঝছি কিনা? এটা বুঝছে কিনা বলেন। কোনো কোশ্চেন তাহলে করতে পারেন। বুঝতে পারছি। এরকম আরো 2-3টা প্রশ্ন আমরা দেখাবো আজকে। ভগ্নাংশটা যারা বুঝি নাই, সম্পূর্ণ বাঁশের 4/1 কাদায়, তো সম্পূর্ণ বাঁশ হলো এক্স, তাহলে এক্স এর 4/1, এক্স এর মানে গুণ, তাহলে উপরে এক্স আর 1 গুণ হলে এক্স আর নিচে 4। এই যে উপরে থাকে এক্স আর 3 গুণ করলে 3x, নিচে 5। পরবর্তী প্রশ্ন, একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে, 1/3 পানির মধ্যে, 4 মিটার পানির উপরে আছে, বাঁশটির দৈর্ঘ্য কত? ওকে, তাহলে একটা বাঁশ আমরা অঙ্কন করি। তো অর্ধাংশ কি বলছে যে পানির মধ্যে, কাদার মধ্যে, 3/1 হচ্ছে কি পানির মধ্যে, আর অবশিষ্ট 4 মিটার উপরে আছে। তো আমরা সবসময় বাঁশটাকে দুইটা পার্ট করব। একটা হচ্ছে কি এই যে সম্পূর্ণটা হচ্ছে পানির নিচে, পানি আর কাদা হলো পানির নিচে আর পানির উপরে। এই দেখেন একদম বাঁশটা রাখলাম, এই ধরেন এখানে রাখি, এই যে স্পষ্ট দেখেন, দেখতে পাচ্ছেন চিত্রটা, এইটুকু এই যে পেনের হেডটা হচ্ছে পানির উপরের অংশ, এটা নিচের অংশ। তো সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে এই নিচের অংশ বিয়োগ করলে উপরের অংশ পড়ে থাকবে, এক্স এর মান বের হয়ে যাবে, কাহিনী শেষ। তাহলে বাঁশটির মোট দৈর্ঘ্য, বাঁশটির মোট দৈর্ঘ্য x মিটার। ঠিক আছে, বাঁশটির মোট দৈর্ঘ্য হচ্ছে x মিটার। এখন মাটির নিচে আছে, মাটির নিচে সম্পূর্ণ বাঁশের অর্ধ অংশ, তাহলে x এর হাফ, সম্পূর্ণ বাঁশের অর্ধেক, তার মানে উপরে হলো x আর 1 গুণ করলে x আর নিচে 2। পানির নিচে সম্পূর্ণ বাঁশের 3/1, তাহলে উপরে x নিচে 3। এখন আমরা একটা সমীকরণ সাজাবো। দেখেন প্রশ্ন মতে বা শর্ত মতে, মোট দৈর্ঘ্য এখান থেকে পানির নিচের অংশ যদি বিয়োগ করি তাহলে উপরের অংশ পাবো। এই লাইনটা বুঝলেই শেষ, এটা কোনো বইতে পাবেন না, আমি এটা শীটেও দিয়ে দিয়েছি, এভাবে শেখাই দেবো, আর ভুল হবে না। মোট দৈর্ঘ্য হলো x,
পানির নিচে কি কি আছে? পানির নিচে মাটি আছে আর পানি আছে, তাহলে যোগ হবে। সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে পানির নিচের অংশ বিয়োগ করলে উপরের অংশ পাওয়া যায়। আমরা পরীক্ষার হলে এই লাইন থেকে শুরু করবো, এগুলো কিচ্ছু লিখবো না। পরীক্ষা হলে এক্স থেকে এই ভগ্নাংশের উপর একটা এক্স গুণ করবেন, এই ভগ্নাংশের উপর একটা এক্স গুণ করবেন। এখানে কত? হাফ, তাহলে এখানে একটা এক্স গুণ। এখানে কত? 3/1 এখানে একটা এক্স গুণ। এই তো কাহিনী শেষ। এবার আমরা যোগ বিয়োগ করলে আমাদের হয়ে যাচ্ছে 6 লসাগু 3x আর 2x। উপরে থাকে 5x, নিচে থাকে 6x মাইনাস 5x। তাহলে উপরে থাকে x, নিচে থাকে 6, আর আলি গুণ করলে x সমান হবে 4 × 24, তাহলে 24 মিটার হচ্ছে আনসার। এই ম্যাথ এইভাবে শিখলে জীবনে ভুল হবে না। এই লাইনটা যদি কেউ একবার শেখে, এই থিঙ্কিংটা যদি করে যে সম্পূর্ণ বাস এটা পানির নিচের অংশ, এটা উপরের অংশ, সম্পূর্ণ বাস থেকে পানির নিচের অংশ বিয়োগ করলে উপরের অংশ পড়ে থাকবে, কাহিনী শেষ। এটা বুঝছি কিনা? এখান থেকে আরো একটা বড় কোশ্চেন দেখাবো। এটা বুঝতে পারছি? সম্পূর্ণ বাস থেকে পানির নিচের অংশ বিয়োগ করলে উপরের অংশ পাবো। আচ্ছা, এই টাইপের বড় অঙ্ক দেখেন। একটা বাঁশের 5/2 লাল, একজন 5x আর 6x বুঝতে পারেন না। এটা তো ভগ্নাংশের যোগ বিয়োগ, এগুলো শিখাই আসছি, ভগ্নাংশে ক্লাস করতে হবে। আপনারা এখনো ক্যালকুলেশনে দুর্বল থাকলে তো হবে না, এসব ক্যালকুলেশন তো চলে গেছে। এখনো যদি ভগ্নাংশের যোগ বিয়োগ শেখানো লাগে তাইলে হবে? বলেন, এগুলো শিখাইছি না ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করে। এটা দেখেন, এই জিনিসটা কিভাবে করে। এই যেমন এটা আপনি কিভাবে করবেন, এক্স এর নিচে কিছু নেই মানে 1 আছে, 6 আর 1 এর লসাগু 6, 1 দিয়ে 6কে ভাগ করলে হয় 6, এক্স গুণ করলে 6x, 6 দিয়ে 6কে ভাগ করলে 1, উপরে 5-এর সাথে গুণ করলে 5x। না বোঝার কি আছে? এগুলো তো ক্যালকুলেশন, এগুলো একদম প্রথম ক্লাসে, ভগ্নাংশের প্রথম ক্লাসে শিখাইছি। 6x থেকে 5x বিয়োগ করলে কি হয়? x থাকে। এবার আর গুণ করছি, এই 4 এর নিচে কিছু নেই মানে 1 আছে, x আর 1 গুণ করলে x, 6 আর 4 গুণ করলে 24। এগুলো তো প্রথম দ্বিতীয় ক্লাসের কথা, এগুলো তো প্রথম চ্যাপ্টারে 5 নাম্বার ক্লাসে 4 নাম্বার ক্লাসে এগুলো শিখছি, ভুলে গেছেন? এটা খেয়াল করেন, একটি বাঁশের 5/2 অংশ লাল, 4/1 অংশ কালো, 3/1 অংশ সবুজ কাগজে আবৃত ও অবশিষ্ট অংশ 6 মিটার হলে বাসটির দৈর্ঘ্য কত? এখানে তো আর মাটি বা পানি নাই, এখানে হচ্ছে কাগজ থাকবে, মানে আবৃত অংশ আর অনাবৃত অংশ। এটা একটা বাঁশ, এই বাঁশের কিছু অংশ লাল, কিছু অংশ কালো, কিছু অংশ সবুজ আর কিছু অংশ ফাঁকা। তাহলে আমরা সম্পূর্ণ বাঁশ থেকে কালার করা যে পার্ট সেটা বিয়োগ করলে ফাঁকা পার্টটা থাকবে, ঠিক আছে? এখানে তো 6x আগে হয়েছে, এই যে 6x আগে হয়েছে। এক একটা প্রশ্ন যখন শেষ করি তখন কোশ্চেন করবেন, আর কোশ্চেনে গেলে কোশ্চেন করবেন না, তো এলোমেলো হয়ে যায় আপনাদের। ওকে, তাহলে যেটা বোঝাচ্ছিলাম, এখন আমরা দৈর্ঘ্য ধরে নিব। ধরি বাসটির, আজকে বড় বড় কোশ্চেন দেখাবো যেহেতু ভগ্নাংশ শেষ, আজকে বড় বড় কোশ্চেন থাকবে। x, তাহলে লাল অংশ, সম্পূর্ণ বাঁশের 5/2 লাল, তাহলে উপরে 2x গুণ করলে 2x, নিচে 5। কালো অংশ, সম্পূর্ণ বাঁশের 4/1 অংশ, তাহলে উপরে 1 আর x গুণ করলে x, নিচে 4। সবুজ অংশ, সম্পূর্ণ বাঁশের 3/1, উপরে x, নিচে 3। এখন দেখেন একটা চিত্র আমরা আঁকি, দেখা যাচ্ছে মেবি একটা বাঁশ আঁকি আমরা। এই বাঁশের 5/2 অংশ লাল, মানে 5/2 হচ্ছে লাল, এটা হচ্ছে কি লাল, কত? 5/2। তারপর হচ্ছে কালো, এটা হচ্ছে কালো কতটুকু? 4/1 অংশ। তারপরে সবুজ নাকি, তো মনে করেন সবুজ না যদিও মোটামুটি, তাহলে এটা হচ্ছে সবুজ, আর এটা হচ্ছে ফাঁকা কতটুকু? 6 মিটার। তাহলে এটা হলো আবৃত অংশ, এটা হলো অনাবৃত অংশ। তাহলে আমরা কি করব? প্রশ্ন মতে মোট দৈর্ঘ্য থেকে আবৃত অংশ, কাগজ দ্বারা আবৃত অংশ বিয়োগ করলে অবশিষ্ট অংশ পাবো, ফাঁকাটা পাবো। সম্পূর্ণ বাস থেকে এই যে রঙিনগুলো বাদ দিলে উপরের অংশ থাকবে।
মোট দৈর্ঘ্য এক্স, আবৃত অংশ কি, লাল যোগ কালো যোগ সবুজ, সম্পূর্ণ অংশ থেকে কাগজ দ্বারা আবৃত অংশ বিয়োগ করলে উপরে 6 মিটার পাবো। এই তো ম্যাথ হয়ে গেল। 5 4 3 লসাগু হচ্ছে কত, 60, 5 দিয়ে 60কে ভাগ করলে হচ্ছে কত, 12, 12 দুগুণে 24 এক্স, 15 এক্স, 20 এক্স। উপরে 59 এক্স হয়, নিচে 60। এই তো ম্যাথ হয়ে গেছে। 60 এক্স মাইনাস 59 এক্স, উপরে হয় একটা এক্স, নিচে থাকে 60, আর আরে গুণ করলে এক পাশে আসবে কি, এক পাশে 6 36, 360। এটা হচ্ছে অ্যান্সার। এটা বিভিন্ন পরীক্ষাতে আসে। মনে করতে পারেন এত বড় ম্যাথ কিভাবে করবে, এত বড় ম্যাথ তো না। 1 2 3 4 5, এই 5 লাইন করবেন। পরীক্ষার হলে এই 5 লাইন, এগুলো কিচ্ছু থাকবে না। পরীক্ষার হলের স্টাইলটা দেখাই দিচ্ছি। সম্পূর্ণ বাস থেকে এই ভগ্নাংশের উপর একটা এক্স গুণ করেন, এই ভগ্নাংশের উপর একটা এক্স গুণ করেন, এই ভগ্নাংশের উপর একটা এক্স গুণ করেন, তাহলে সম্পূর্ণ বাস থেকে এটা বিয়োগ করলে 6 মিটার হবে। এখান থেকে এক্স এর মানটা বের হবে 360। এই হলো আপনার বাসকটির অঙ্ক শেষ। এখন আমরা বিভিন্ন ভ্যারাইটিস কোশ্চেন দেখবো, ভগ্নাংশের বড় বড় ম্যাথগুলা দেখবো। এগুলো কিন্তু নিবন্ধনে আসে, আদার্স বিভিন্ন জবের পরীক্ষায় আসে। এখন আমরা বড় বড় কোশ্চেনগুলো দেখবো। আমাকে একটু জাস্ট জানান এই পর্যন্ত আপনারা বুঝছেন কিনা, একটু কমেন্ট সেকশনে সকলে জানাই। ভগ্নাংশ আজকে শেষ, পরবর্তী ক্লাসে অন্য টপিক শেখাবো। বুঝতে পারছে কিনা? আচ্ছা, পাত্রের ওজন নির্ণয় সংক্রান্ত, যেমন এটা প্রাইমারিতে আসছিল, এগুলো কনসেপ্ট দিয়ে আমরা সলিউশন করবো ইনশাল্লাহ। একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি এবং অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন 20 কেজি। পাত্রটির ওজন কত? এগুলো সেন্স দিয়া, কমন সেন্স দিয়া বা চিন্তা চেতনা থেকে আমাদের অ্যান্সার করা সম্ভব। এটা ম্যাথমেটিক্স না পারলেও সম্ভব। কিভাবে সম্ভব? একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি, তার মানে একটা পাত্রে যদি আমরা সম্পূর্ণ তেল দ্বারা ভর্তি করি, তাহলে সেই তেল আর পাত্রের নিজস্ব ওজন মিলে মোট 32 কেজি। আচ্ছা, তেলপূর্ণ পাত্র মানে কি? সেই পাত্রে তেলও থাকবে এবং পাত্রের অবশ্যই নিজস্ব একটা ওজন আছে, এটা মিলে হবে 32 কেজি। এবার বলছি কি, অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন 20 কেজি, তার মানে এবার পাত্রে হচ্ছে অর্ধেক তেল থাকবে। তাহলে এই অর্ধেক তেল প্লাস পাত্র মিলে হবে হচ্ছে কত, 20 কেজি। আচ্ছা, পাত্র কি কখনো আমরা অর্ধেক করি না? এখান থেকে তেল পানি অর্ধেক করতে পারি। পাত্রের ওজন কিন্তু সবসময় সেম, এখানেও যা এখানেও তা। তাহলে আগে সম্পূর্ণ তেল ছিল আর পাত্রের নিজস্ব ওজন মিলে ছিল 32, এখন অর্ধেক তেল আর পাত্রের নিজস্ব ওজন মিলে 20। তাহলে আগে ছিল 32, এখন হইলো 20। কত কেজি কমছে? 12 কেজি কমছে। এই 12 কেজি কি কমছে? অর্ধেক তেল আছে মানে অর্ধেক তেল কমছে। তাহলে আমি বুঝে গেছি অর্ধেক তেল মানে 20 কেজি, সরি 12 কেজি। আর একবার, অর্ধেক তেল মানে 12 কেজি। আর একবার ভালো করে খেয়াল করেন, এখানে কত ছিল 32, এখানে কত হইলো 20। 32 থেকে 20 কেন হয়েছে? অর্ধেক তেল রাখছি, অর্ধেক ফেলাই দিছি। অর্ধেক যে ফেলে দিলাম, এই অর্ধেক কি ফেলাইছে? তেল। তাহলে অর্ধেক তেলে কতটুকু হয়? 32 ছিল 20 হয়ে গেছে, তার মানে 12 কেজি। তাহলে বলতে পারি অর্ধেক তেলের ওজন 12 কেজি। তাহলে সম্পূর্ণ তেলের ওজন কত? সম্পূর্ণ তেলের ওজন 12 যোগ 12 বা 12 দুগুণে 24 কেজি। তাহলে অতএব পাত্রের ওজন, এই পাত্রটা নিজস্ব ওজন আর তেলের ওজন মিলে হয় 32, সেখান থেকে তেল কত 24 বাদ দিলে 8 কেজি পাত্রের নিজস্ব ওজন। একদম কমন সেন্স দিয়ে, এখানে কোনো এখানে জটিল মনে করার কিছু নেই। আর একবার বুঝাই, এই পাত্রে তেল থাকবে,
পাত্রের নিজস্ব ওজন থাকবে 32। আমি অর্ধেক তেল রাখবো আর পাত্রের নিজস্ব ওজন থাকবে 20 কেজি। তাহলে আগে ছিল 32, এখন হলো 20। তাহলে কয় কেজি কমাইছি? 12 কেজি। কি কমাইছি? অর্ধেক তেল কমাইছি। তাহলে অর্ধেক তেলে যদি 12 হয়, সম্পূর্ণ তেলে 24। 32 কেজির মধ্যে 24 কেজি তেল হইলে 8 কেজি পাত্র। এখন বলেন বুঝছেন কিনা? একদম মানে থিঙ্কিং থেকে 2-3 লাইনে করে ফেলবেন। এটা প্রাইমারিতে আসছিল। বুঝছি কিনা? বত্রিশ থেকে 20 হয়েছে, অর্ধেক তেল ফেলাই দিচ্ছেন। তাহলে অর্ধেকে যদি 12 হয়, তার মানে 24 কেজি তেল ছিল, তার মানে 8 কেজি হচ্ছে পাত্র। এটা সহজ। এই পাত্রের অঙ্ক থেকে এই 40 নম্বর প্রশ্নটা লিখিত পরীক্ষায় আসতে পারে, পিলি পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এটা লিখিত পরীক্ষায় আসতে পারে, পিলি পরীক্ষায় আসতে পারে। আমি আবারও বলছি, এটা একটু ক্যালকুলেশন জটিল। আমি আস্তে আস্তে আগাবো, না বুঝলে সাথে সাথে কোশ্চেন করবেন। ওই ম্যাথ শেষ করার পর এত বড় প্রশ্ন রিপিট করা যায় না। আবারও বলছি, এটা আস্তে আস্তে আগাবো। ক্লাস 6-এর অঙ্ক, বোর্ড বইতে আছে হুবহু, বিভিন্নভাবে করা যায়। আমি সহজ পদ্ধতিতে দেখাই দিব। এটা বিভিন্নভাবে সলিউশন করা যায়, বাট যে সলিউশনটা আপনারা দেখে বুঝবেন আমি সেটা করাবো। ঠিক আছে, ওকে, তাহলে শুরু করি। একটি পানি ভর্তি বালতির ওজন 16.5 কেজি। বালতিটির 4 পানি ভর্তি থাকলে তার ওজন হয় 5/1/4 কেজি। খালি বালতির ওজন কত? তো এটা একটু সমীকরণের মাধ্যমে সলিউশন করতে হবে, যেহেতু এখানে ভগ্নাংশ আকার আছে, বিভিন্ন শর্ত দেয়া আছে। এটা আমরা সমীকরণ অনুযায়ী করব। তো এখানে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পানি আর বালতির নিজস্ব ওজন। তো খালি বালতির মানে বালতির নিজস্ব ওজনটা চাইছে। তো শুরু করি। পানি কতটুকু আছে তাও জানতেছি না আমরা, আর বালতির ওজন কত তাও আমরা জানি না। আগে তো মোট ওজন জানতাম, যেমন আগের ম্যাথটা সহজে কেন করতে পারছি, কারণ পানি আর বালতি মিলে কত হয় সেটা আমাদের বলে দিছিল, কিন্তু এখানে বলে দেয় নাই, মোট নাই। ওকে, ধরি পানির ওজন x কেজি আর বালতির ওজন y কেজি। এটা আমরা জানি না, ধরে নিলাম এস্টিমেট। একটি পানি ভর্তি বালতির ওজন 16.5 কেজি, তার মানে পানি থাকবে এবং বালতি নিজস্ব ওজন মিলে 16.5 কেজি। তাহলে প্রথম শর্ত মতে আমি কিন্তু ধাপে ধাপে আগাবো, যে ধাপটা বুঝবেন না তখনই কোশ্চেন করে ফেলবেন, পরে না, তখনই। পানির ওজন ধরছি এক্স, বালতির ওজন ধরছি ওয়াই। তাহলে পানি ভর্তি বালতি মানে কি? পানির ওজন আর বালতির ওজন মিলে কত হবে? 16.5। এই 16 সমস্ত হাফ, এটাকে লেখা যায় 16.5। যদি না বুঝেন এটা ক্লিয়ার করে বোঝাই দিচ্ছি। 16.5 মানে কি? 16 সাথে আর হাফ যোগ করা, 2 লসাগু, 16 দোকানে 32 যোগ 1, 33/2, তার মানে 16.5। 16.5 এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, কেজি। এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। পরবর্তীতে বলছি কি, বালতির 4 পানি থাকবে আর বালতির নিজস্ব ওজন মিলে এত হবে। দ্বিতীয় শর্ত মতে তাহলে এবার বলছি কি, বালতিটার 4/1 পানি থাকবে। 4/1 কিন্তু বালতির না, মানে বালতিতে যে পানি ধরে তার 4/1। আমরা কি বালতিটাকে 4/1 করে ফেলতে পারি, নাকি পানিকে 4/1 করতে পারি? পানিকে। তাহলে বালতিতে যে পানি ধরবে সেই পানির 4/1 পানি থাকবে, আর বালতির ওজন তো চেঞ্জ হয় না কখনো। পাত্রের ওজন কি চেঞ্জ হয়? হয় না। ধরেন এই পাত্রটা আমি পানি রাখলাম অর্ধেক বা ফুল, এই পাত্রের যে নিজস্ব ওজন সেটা সবসময় সেম থাকবে, এটা কোনো মানে চেঞ্জ হয় না। যদি ভেঙে যায় বা পুড়ে যায় তখন আলাদা ব্যাপার। ওকে, তাহলে বালতির 4/1 মানে বালতিতে যে পানি ধরে তার 4/1, আর এর সাথে বালতির ওজন যদি যোগ করি তাহলে কত হয়? 5/1/4। এটাকে আমরা ভাঙাই ফেলি। 5/1/4, তার মানে 5-এর সাথে 1/4 যোগ আছে, তার মানে 21/4। তাহলে আমরা বলতে পারি 21/4। এখন এই সমীকরণটা দেখতে একটু যেমন কেমন কেমন জানি লাগতেছে, তাই না? এটাকে আমাদের কি করতে হবে? সিম্পলিফাই করতে হবে। উপরে x, নিচে 4। তো আমরা দেখতে পাচ্ছি
এখানে একটা 4 রয়েছে, এখানে একটা 4 রয়েছে, এই জন্য আমরা উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করে দিব, এটার চেহারাটা সুন্দর করার জন্য, মেকআপ করার জন্য। দেখেন উভয় পক্ষে আমরা 4 গুণ করে দিচ্ছি, এটার সাথে 4 গুণ হবে, এর সাথে 4 গুণ হবে, এখানে 4 গুণ হবে। দেখেন এই পাশে, এই যে অর্থাৎ বাম সাইডে সবার সাথে 4 গুণ করে দিছি, ডান সাইডেও গুণ করে দিছি। 4 4 কাটা যায়, থাকে এক্স, 4 4 কাটা যায়, থাকে 21। তার মানে আমার সমীকরণটা এখন দেখতে সুন্দর হয়ে গেল। এই যে দেখেন, দেখতে চেহারাটা খুব এখন ভালো হয়ে গেছে, এখন আর সমস্যা নাই। তাহলে এটা হলো আমাদের 1 নং সমীকরণ, আর এটা হলো 2 নং সমীকরণ। 2 নং সমীকরণটা একটু আমি সুন্দর করে মেকআপ করে করে সাজাইছি। আর একবার আমি এটা বুঝাই দিব। বালতির 4/1 অংশ পানি ভর্তি থাকবে, তাহলে বালতির 4/1 অংশ মানে কিন্তু বালতির যে ওজন তার না, বালতির যে পানি ধরে তার 4/1 ভাগ। ঠিক আছে, তাহলে বালতিতে পানি ধরে কত, এক্স, সে এক্স এর 4/1 ভাগ। ধরেন একটা বালতি নিলাম, এই যে এই বালতিকে 4টা ভাগ করলাম, 1 2 3 4, তাহলে 4/1 ভাগ থাকবে পানি, এই ভাগ থাকবে পানি। তাহলে এক্স এর 4/1 ভাগ পানি, আর বালতির যে নিজস্ব ওজন মিলে এটা হবে 21/4। এখন আমরা কি করলাম, উভয় পক্ষে 4 গুণ করে দিয়েছি, 4 4 কাটা গেল, এক্স প্লাস 4 হয় সমান 21। এখন আমরা সলিউশন করে ফেলবো। এখন আমরা কি করব, 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে দিব। 2 নং থেকে বিয়োগ করব 1 নং। 2 নং সমীকরণ হলো এটা, এক্স প্লাস 4 হয় সমান 21। এখান থেকে আমরা 1 নং বিয়োগ করে দিব। আচ্ছা, একটা সমীকরণ থেকে একটা সমীকরণ বিয়োগ করলে দ্বিতীয়টার রাশিটার চিহ্নটা পরিবর্তন করতে হয়। এই এক্স এর আগে আছে প্লাস, হয়ে যাবে মাইনাস, এখানে আছে প্লাস, হয়ে যাবে মাইনাস, এখানে আছে প্লাস, হয়ে যাবে মাইনাস। এগুলো বীজগণিতে যে আরো ক্লিয়ারলি বুঝবো। এই প্লাস এক্স মাইনাস এক্স কাটা যায়, 4টা ওয়াই থেকে 1টা ওয়াই বিয়োগ করলে 3টা ওয়াই থাকে। 21 থেকে 16.5 বিয়োগ করলে 4.5 থাকে। তাহলে অতএব ওয়াই সমান কত হবে, 4.5 ভাগ 3, তার মানে কত হবে, 1.5 কেজি। যারা এই ভাগটা বুঝবেন না, ধরেন 4.5 টাকা আছে, এটাকে আমরা যদি 3 ভাগ করি তাহলে 1.5 টাকা করে পড়বে। 1.5 যোগ 1.5 যোগ 1.5, 3 বার 1.5 টাকা যোগ করলে 4.5 হয়। সোজা কথা, 4.5কে আমরা 3 দ্বারা ভাগ করলে 1.5 হয়। চাইছে কি প্রশ্নে, খালি বালতির ওজন মানে ওয়াইয়ের মানটা চাইছে, তাহলে কত হবে অ্যান্সার, 1.5 কেজি। এটা লিখিত পরীক্ষায়ও আসে, প্রিলিতেও আসে, একদম ক্লাস 6 এর বোর্ড বইয়ের প্রশ্ন। পানির ওজন ধরলাম, বালতির ওজন ধরলাম, পানি আর বালতির ওজন মিলে 16.5 কেজি, 1 নং শেষ। আর বালতিতে যে পানি ধরে তার 4/1 ভাগ পানি থাকবে, আর বালতির নিজস্ব ওজন থাকবে, এটা মিলে 21/4। এখানে যেটা ভুল করে, অনেকে ভাবে যে বালতির 4/1 ভাগ মানে হলো ওয়াই এর 4/1 ভাগ, এটা কিন্তু ভুল ধারণা। কারণ আমরা বালতিকে 4 ভাগ করতে পারি না, আমরা পানিকে, বালতিতে যে পানি ধরে তাকে 4 ভাগ করতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে এই 2 নং সমীকরণ থেকে 1 নং বিয়োগ করলাম, একটা সমীকরণ থেকে একটা সমীকরণ বিয়োগ করলে নিচেরটা চিহ্নের পরিবর্তন হয়। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। প্লাস এক্স মাইনাস এক্স কাটা, 4টা থেকে একটা বিয়োগ করলে 3টা, 21 থেকে এটা বিয়োগ করলে 4.5, ওয়াইয়ের মানটা হবে 1.5 কেজি। এখন বলেন এই ম্যাটটা কোনটা বোঝেন নাই? আজকে যেহেতু ভগ্নাংশের শেষ ক্লাস, সব বড় বড় কোশ্চেন থাকবে, এতে ভয় পাওয়ার, টেনশন হওয়ার, ক্লাস থেকে চলে যাওয়ার কোনো দরকার নেই। না বুঝলে সাথে সাথে কোশ্চেন করবেন যে এইটা বুঝি নাই। এখন দেখেন, মনোযোগ দিয়ে দেখেন কি বোঝেন নাই। দ্রুত দেখেন কি বোঝেন না, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। টুকটাক একটু বড় ছোট প্রশ্ন মিলাই তো করাবো, সব সহজ কোশ্চেন করাইলে তো আর হবে না। এগুলো শিখে রাখেন, কাজে দিবে, এক সময় মনে করবেন পরীক্ষা হলে যায়। আর স্কিপ করলে আর মনে করা দরকার নেই। এই 85টা ক্লাস করেন, পরীক্ষার হলে মনে পড়বে যে ভাই এটা বলছিল। ঠিক আছে? ওকে, দ্বিতীয় সমীকরণটা একজন বোঝেন নাই। ভাইরে, বালতির 4/1 অংশ পানি, তাহলে বালতিতে যে পানি ধরে, এই যে মোট পানি এক্স, তাহলে এক্স এর 4/1 ভাগ পানি থাকবে। আর বালতির ওজন তো কখনো চেঞ্জ হয় না, এখানেও ওয়াই কেজি, এখানে ওয়াই কেজি। তাহলে বালতিতে যে পানি ধরে, তাহলে পানির 4/1 ভাগ আর বালতির ওজন মিলে 21/4। এখন এই 4টাকে কাটার জন্য, এই 4টাকে কাটার জন্য উভয় পক্ষে 4 গুণ করছি। ওরে মাওলা, এখানে এখানে একটু লিখে রাখেন যে উভয় পক্ষে 4 গুণ করে, যেখানে 4 গুণ করছি, এখানে 4 গুণ করছি, এখানে 4 গুণ করছি। একটা সমীকরণ উভয় পাশে একই সংখ্যা গুণ ভাগ করা যায়। এই পাশে 4 গুণ করছি, এই পাশে 4 গুণ করছি, কাটাকাটি করলে এখানে এক্স, এখানে থাকে 4, এখানে 21। এবার বিয়োগ করছি। একজন আবার 4.5কে 3 দ্বারা ভাগ করতে পারেন না, এই যে আপনারা বাস্তবে ভাবতে হবে। এই দেখেন, 1.5 টাকা যোগ 1.5 টাকা যোগ 1.5 টাকা, এটা মিলে কয় টাকা হয়? 4.5 টাকা হয়। 1.5 আর 1.5 কত? 3, 3 আর 1.5 কত? 4.5। এটা মানে মুখোমুখি হিসাব করবেন, এগুলো ম্যাথমেটিক্সে যাওয়া দরকারটা কি? ওকে, যারা বুঝতে পারেন না রেকর্ড ক্লাস দেখবেন।
পুরোটা দুইবার রিপিট করছি, এবার না বুঝলে আপনাকে রেকর্ড দেখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, একটি পাত্রে, এটা কত 41 না, এলোমেলো হয়ে গেল। ওকে, যাই হোক, একটি পাত্রে হাফ অংশ ভর্তি আছে, যদি 8 গ্যালন সরানো হয় তবে 10/3 অংশ ভর্তি থাকে। পাত্রটিতে কত গ্যালন পানি ছিল? 41টা খেয়াল করেন। একটি পাত্রে অর্ধেক অংশ পানি ভর্তি আছে, যদি 8 গ্যালন সরানো হয় তবে 10/3 অংশ ভর্তি থাকে। পাত্রটিতে কত গ্যালন পানি ছিল? ওকে, আমরা জানি না, ধরে নেই পাত্রটিতে x গ্যালন পানি ছিল। ধরি গ্যালনটা কি বলেন তো, একটা একক, যেমন কেজি একটা একক, গ্যালন একটা একক। পাত্রটিতে পানি ছিল x গ্যালন। এবার আমরা সমীকরণ সাজাবো, প্রশ্নের শর্তের সাপেক্ষে আমরা সমীকরণ সাজিয়ে দিব। ওকে, তাহলে পাত্রটিতে পানি ছিল x কেজি, তো বলছি একটা পাত্রে অর্ধেক ভর্তি আছে, মানে একটা পাত্রে আমরা ধরে নিলাম যে পানি ধরে x কেজি, যে মোট পানি ধরে বা ধরে নিলাম x কেজি। এখন এটা একটা কাহিনী আছে, বলছে পাত্রটিতে কত গ্যালন পানি ছিল। আমাদের কিন্তু সম্পূর্ণ পানি চাই না, বাট আমরা ধরে নিলাম যে পাত্রটিতে পানি ধরে বা ছিল না, আমরা ধরলাম যে পাত্রটিতে পানি ধরে x গ্যালন, এটা আমরা ধরে নিলাম, এস্টিমেট, আমরা যেহেতু জানি না ধরে নিলাম। এবার খেয়াল করবেন, একটি পাত্রে অর্ধেক অংশ পানি ভর্তি আছে, তাহলে মোট যদি x গ্যালন পানি ধরে তাহলে x এর হাফ অংশ পানি ছিল। এখান থেকে যদি আমি 8 গ্যালন পানি বিয়োগ করি তাহলে পাত্রে যে পানি ধরে তার 10/3 ভর্তি থাকে। এই সমীকরণটা বুঝলে শেষ, ঠিক আছে? এটা শিটে নাই, তাই তো? এটা সম্ভবত আমি এক্সট্রা করাচ্ছি, একটা মিনিট আমাদের সমাধান আমি চেক করি। শিটে এটা নেই, না থাকলে ওটা করে রাখেন, এটা সম্ভবত শিটে দেওয়া হয়নি, শিখে রাখেন। তাহলে শিটের 41 হবে হচ্ছে এটা। ওকে, মানে এই প্রশ্নটা বাদ দেওয়া আছে মানে সম্ভবত, শিটে এটা নাই। তো যাই হোক, শিটে না থাকলে এটা করে নেন, পরবর্তীগুলো শিটে আছে, আগে বোঝেন, এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। একটি পাত্রে অর্ধেক অংশ ভর্তি আছে, তাহলে পাত্রটায় আমরা ধরে নিলাম যে মোট x গ্যালন পানি ধরে, তাহলে মোটের অর্ধেক অংশ ভর্তি আছে। এখান থেকে যদি আমরা 8 গ্যালন পানি সরাই দেই তবে 10/3 অংশ ভর্তি থাকে। কি ভর্তি থাকে? মোট পানির 10/3 ভর্তি থাকে। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশন করলে উপরে x/2, নিচে হচ্ছে 8, তারপর হচ্ছে 3x/10। এবার আমরা কি করব, 3x/10 এই পাশে বিয়োগ হয়ে গেল, 8 এই পাশে যোগ হয়ে গেল। 2 এর 10-এর লসাগু কত হবে? 10, 2 দিয়ে 10কে ভাগ করলে 5, 5x, তারপর এখানে কত হচ্ছে 3x, উপরে কত হয় 2x ভাগ 10 সমান 8, আর গুণ করলে 2x সমান হচ্ছে 10 গুণন 8, x এর মানটা কত হবে 10 গুণন 8, এই 2 ভাগ হয়ে যাবে 40। এখন এটা কি অ্যান্সার? নো। এক্সটা কি, যে পাত্রটিতে পানি ধরে, এক্স হলো পাত্রটিতে মোট পানি ধরে x গ্যালন, তাহলে মোট 40 গ্যালন পানি ধরে। বাট আপনাকে কি মোট পানি চাইছে নাকি পাত্রটিতে কত গ্যালন ছিল সেটা চাইছে? পাত্রটিতে ছিল হচ্ছে অর্ধেক, তাহলে সম্পূর্ণ পাত্রটা যদি 40 গ্যালন পানি ধরে তাহলে পাত্রটিতে ছিল তাহলে 40-এর অর্ধেক মানে 20 গ্যালন। এটা হচ্ছে অ্যান্সার। এটা খুবই একটা মজার প্রশ্ন, না বুঝলে বলবেন, আমি আর একবার বুঝাই দিই। আমি জানি অনেকেই বোঝেন নাই, আমি এটা সম্পূর্ণ আর একবার বুঝাই দিই, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কথা ক্লিয়ার? পাত্রটিতে মোট পানি ধরে x গ্যালন, তাহলে মোট পানির অর্ধেক ভর্তি ছিল। এখান থেকে মানে পাত্রটিতে পানি ছিল হচ্ছে অর্ধেক, এই অর্ধেক থেকে 8 গ্যালন যদি বিয়োগ করি তাহলে কি থাকবে? পাত্রটিতে 10/3 ভর্তি থাকবে। ওকে, পাত্রটিতে যে পানি ধরে তার 10/3 থাকবে। তারপর এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x এর মানটা বের করলাম। x হলো মোট পানি ধরে 40 কেজি। এখন
পাত্রটিতে কত গ্যালন পানি ছিল, অর্ধেক ছিল। তার মানে মোট 40 গ্যালন ধরা মানে অর্ধেক মানে 20 গ্যালন ছিল। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন না বুঝলে বলতে পারেন, এটা শিটে নাই, সেটা লিখে রাখতে পারেন, নোট খাতায় লিখতে পারেন। এটা বুঝছে কিনা? একদম সহজ একটা ম্যাথ। মোট যে পানি ধরে তার অর্ধেক ভর্তি ছিল, সেখান থেকে 8 গ্যালন বিয়োগ করলে মোট যে পানি ধরে তার 10/3 ভর্তি থাকবে। এখান থেকে এক্স এর মানটা বের করলাম। এক্স মানে মোট পানি ধরে 40 গ্যালন, ছিল অর্ধেক, তার মানে 20 গ্যালন ছিল। কাহিনী শেষ। ওকে, সব এই টাইপের প্রশ্ন আজকে। আচ্ছা, 24তম বিসিএস এর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক ব্যক্তি তার মোট সম্পত্তির 3/3 ব্যয় করার পরে অবশিষ্টের 12/5 ব্যয় করে দেখলেন যে তার নিকট 1000 টাকা রয়েছে। তার সম্পত্তির মূল্য কত? ওকে, তো এটা এক্স ধরেও সলিউশন করা যায়, এক অংশ ধরেও করা যায়, আপনার ইচ্ছা। আমরা এক অংশ ধরে শিখি। এক ব্যক্তি তার মোট সম্পত্তি মানে কি ধরবো আমরা? সবসময় এক অংশ ধরবো। যে কোনো কিছুর মোট সম্পত্তি, মোট টাকা পয়সা, মোট কাজ, সব কিছু মিলে আমাদের কি হয়? এক অংশ। তাহলে প্রথমে সে 7/3 ব্যয় করার পরে অবশিষ্টের 12/5 ব্যয় করে দেখলেন যে তার নিকট 1000 টাকা রয়েছে। তার সম্পত্তির মূল্য কত? এখানে মেইন কথাটা হচ্ছে, ধরেন আপনি বাসা থেকে 5000 টাকা নিয়ে বের হয়েছেন। প্রথমে 2000 টাকা ইজি থেকে একটা পাঞ্জাবি কিনলেন, থাকলো কত? 3000। সেখান থেকে 1000 টাকা আবার জুতা কিনলেন, থাকলো কত? 2000। তো এরকম 2 ধাপে আপনি খরচ করবেন, তারপর একটা টাকা থাকবে, মোট টাকা বের করতে পারবে। তো যাই হোক, আমরা মোট সম্পত্তি জানি না, ধরি মোট সম্পত্তি এক্স না ধরে আমরা এক ধরি, এক অংশ। এক্স ধরলে আরো বড় হয়ে যাবে। তাহলে সে কি করছে? এক ব্যক্তি তার মোট সম্পত্তির 7/3 ব্যয় করছে। তাহলে আমরা ফার্স্টে বের করব যে প্রথমবার ব্যয় করার পর অবশিষ্ট। প্রথমবার ব্যয় করার পরে অবশিষ্ট। বলতে পারেন যে আপনি কেন বের করতেছেন? বলছে কি, ব্যয় করার পর অবশিষ্টের, এই অবশিষ্ট যে কতটুকু আমরা জানি না। তাহলে মোট সম্পত্তির 7/3 যদি সে ব্যয় করে, তাকে কত? 7/4। এটা মুখোমুখি করা যায়। 7/3 খরচ হয়েছে মানে 7/4 আছে। এটা আমার হাতে আছে, এটা আমার অবশিষ্ট। এই অবশিষ্ট থেকে 12/5 আমি ব্যয় করব। তাহলে দ্বিতীয়বার ব্যয় করেন। তাহলে প্রথমবার আমি ব্যয় করি 7/3। তাহলে মোট সম্পত্তি থেকে প্রথমবার ব্যয় করার পর যেটা আমার হাতে থাকবে বা যেটা অবশিষ্ট থাকবে, এই অবশিষ্টের, এই যে অবশিষ্ট, এটাই হলো কত? 7/4। তাহলে এই অবশিষ্টের 12/5 আমি বিয়োগ মানে ব্যয় করবো। আর একবার খেয়াল করেন, অবশিষ্টের 12/5, 4 দিয়ে 12 ভাগ করলে হচ্ছে 3। তাহলে উপরে থাকে 5, নিচে তার সাথে 21, উপরে 5, নিচে 3 সাথে 21 অংশ। এটা কিন্তু আমার দ্বিতীয়বারের ব্যয়। হ্যাঁ, মোট সম্পত্তি এখান থেকে প্রথমবার ব্যয় করার পর এইটা থাকবে, এই যেটা থাকলো সেখান থেকে এটা আবার ব্যয় করার পর দ্বিতীয়বারের ব্যয়, এবার অবশিষ্ট থাকে। দ্বিতীয়বার ব্যয় করার পর অবশিষ্ট। আচ্ছা, প্রথমবার ব্যয় করার পর আমার হাতে এইটা ছিল, এখান থেকে এইটা আমি খরচ করছি আবার। তাহলে দেখি কত হয়। 7/21 কাটাকাটি করলে 1/3, 7/21 ভাগ করলে 3। তাহলে দেখেন, এটা আরেকবার বুঝাই। মোট সম্পত্তি এখান থেকে প্রথমবার ব্যয় করলাম, সেটা বিয়োগ করার পর এটা আমার পকেটে আছে। এই জিনিসটার 12/5 মানে এইটা আমি ব্যয় করছি দ্বিতীয়বার। তাহলে যেটা পকেটে ছিল সেখান থেকে দ্বিতীয়বার যেটা ব্যয় করলাম, এটা আমার অবশিষ্ট থাকলো। আর একবার বুঝাই। ধরেন আপনি বাসা থেকে 5000 টাকা নিয়ে বের হয়েছেন, 2000 খরচ করছেন, 3000 আপনার হাতে আছে। এই 3000 টাকার আবার হচ্ছে 1000 টাকা খরচ করছেন। তাহলে আপনার 3000 খরচ হলে 1000, এটা মনে করেন যে 1000, মানে চিন্তা করেন আর কি বাস্তবে। তাহলে 3000 টাকা ছিল, এখান থেকে 1000 খরচ মানে 2000 হাতে আছে। এরকম করে করে আপনারা মানে একটু ধারণা নেবেন। এটা কিন্তু আমি যে খরচের ব্যাপারটা বলছি, এটা মানে যদি মাথায় নিতে পারেন একটু বেশি মনে থাকবে। মোট সম্পত্তি প্রথমবার ব্যয় করার পর এটা পকেটে আছে, এই পকেটের টাকা থেকে আবার দ্বিতীয়বার ব্যয় করলাম এইটা। তাহলে এটা আমার পকেটে ছিল, এখান থেকে দ্বিতীয়বার যেটা ব্যয় করলাম সেটা বিয়োগ করার পর এটা আমার হাতের শেষে আছে, সর্বশেষে। তাহলে দেখেন,
এই 1/3 অংশ, এটা আমার সর্বশেষ সম্পত্তি বা টাকা, এটাই কোশ্চেনে দেওয়া আছে 1000। মানে এটা আমার সর্বশেষ সম্পত্তি, এটা আমার সর্বশেষ সম্পত্তি, দুইটা যেহেতু সর্বশেষ সম্পত্তি সমান লিখতে পারি। তাহলে 3/1 যদি 1000 হয়, সম্পূর্ণ কত হবে? প্রথমবার এই ভগ্নাংশটা ভাগ হয়, ভাগ হইলে কি হয় মনে আছে, শিখাইছিলাম, এটা উপরে যাবে 3000। তাহলে আমার মোট সম্পত্তি 3000 টাকা। এই যে 1 অংশ মানে মোট সম্পত্তি 3000 টাকা। 3/1 যদি 1000 হয়, সম্পূর্ণ ভাগে 3000। মোট সম্পত্তি, মোট সম্পত্তি থেকে প্রথমবার ব্যয় করার পর এটা পকেটে আছে, এই পকেটের টাকার এটা ব্যয় করার পর এটা আমার দ্বিতীয়বারের খরচ। তাহলে যেটা আমার প্রথমবার ব্যয় করার পর পকেটে ছিল, সেই পকেটের টাকা দ্বিতীয়বারের খরচটা বিয়োগ করলে এটা আমার শেষে আসে, এটাও শেষ টাকা, এটাও শেষ টাকা, সমান লিখে আমরা মোট সম্পত্তি বের করে ফেললাম। বুঝলে ডান লেখেন, না বুঝলে কোশ্চেন করেন। বুঝছেন কিনা বলেন। কোশ্চেন আছে কোনো? এরপর একটা মজার কোশ্চেন দেখেন, এই প্রশ্নটা আপনি নর্মালি যদি মানে কোনো বই পুস্তক থেকে বা আমার শিট থেকে দেখেন, বুঝতে অসুবিধা হইতে পারে। এটা হিজিবিজি প্রশ্ন, এটা আসছিল প্রাইমারিতে, কিন্তু একটু আমি বুঝাই দিই, দেখবেন যে আর সেট আপটা হয়ে গেলে আর ভুল হবে না। মানে এটা নর্মালি বই দেখে করতে গেলে বা শিট দেখে করতে গেলে একটু অসুবিধা হয়। শিট দেখে কি আর সব বোঝা যায়? তাহলে তো হয়েছিল এই কাজ। কোনো একটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের 3/2 অংশ মহিলা, পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত এবং 5/3 অংশ বিবাহিত। ওই স্কুলে শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা কত? তা আমাদের বের করতে বলছে শিক্ষক শিক্ষিকার সংখ্যা, সেটা আমরা জানি না, ধরে নিব। ধরি শিক্ষক শিক্ষিকার সংখ্যা x জন, মানে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা x জন। তো কোন একটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের 3/2 অংশ মহিলা, তাহলে শিক্ষিকা বা মহিলা যাই বলেন, টোটাল ওই স্কুলে যদি x জন শিক্ষক শিক্ষিকা হয়ে থাকে, তাহলে x এর 3/2 মহিলা হবে। আর একবার বুঝি আমরা, টোটাল শিক্ষক শিক্ষিকা x জন, মোট শিক্ষক শিক্ষিকার 3/2 মহিলা। আমি বড় প্রশ্ন বারবার রিপিট করতেছি, না বুঝলে সাথে সাথে কোশ্চেন করে রাখবেন। মোট শিক্ষক শিক্ষিকার 3/2 মহিলা। এখন বলছে পুরুষ শিক্ষকদের 12 জন, আমরা তো পুরুষ শিক্ষক কয়জন জানি না, তাহলে পুরুষ শিক্ষক বের করবো আমরা এখন। মোট শিক্ষক শিক্ষিকা x, মোট শিক্ষক শিক্ষিকা থেকে মহিলা যদি বিয়োগ করি, মোট শিক্ষক শিক্ষিকা থেকে মহিলা বিয়োগ করলে পুরুষ থেকে যাবে। তাহলে এটা হলো মোট পুরুষ। এই পুরুষদের কোনোটাই আমরা ব্যবহার করতে চাই। এটা হলো কি মোট পুরুষ। তাহলে প্রথমে মোট শিক্ষক শিক্ষিকা ধরলাম, মহিলা বের করলাম, পুরুষ বের করলাম। এবার বলছে পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত এবং 5/3 অংশ বিবাহিত। এবার আমরা বিবাহিত পুরুষ বের করব। বিবাহিত পুরুষ শিক্ষক, আচ্ছা, মোট পুরুষ হলো x এর 3 অংশ। এই মোট পুরুষেরই তো বিবাহিত পুরুষ হবে, মহিলারা তো এখানে থাকবে না কেউ, শুধু পুরুষদের নিয়ে কাজ করব। তাহলে মোট পুরুষের 5/3 অংশ বিবাহিত, তো 3 কাটা যায়, থাকে উপরে x নিচে 5, ঠিক আছে, অংশ। এখন ওই স্কুলে যে মোট পুরুষ শিক্ষক আছে, বা মানে পুরুষ শিক্ষক বলাটা এটা কেমন, পুরুষ বা শিক্ষক যাই বলেন আছে যারা, তারা কিভাবে তৈরি, মানে কিভাবে মোট কিভাবে আসে? বিবাহিত আর অবিবাহিত যোগ করলে আমরা মোট পুরুষ পাই কিনা, মানে পুরুষদের মধ্যে কিছু অংশ বিবাহিত, কিছু অংশ অবিবাহিত। আচ্ছা, এটা হলো মোট পুরুষ। তো এই মোট পুরুষটা কিভাবে তৈরি হইলো? বিবাহিত আর অবিবাহিত পুরুষ মিলে। তাহলে এখান থেকে একটা আমরা সমীকরণ ডেভেলপ করতে পারি প্রশ্ন মতে। কিভাবে? বিবাহিত পুরুষ কত?
x/5 অংশ। এর সাথে আমরা অবিবাহিত পুরুষ 12 জন যোগ করি। এটা যোগ করলে মোট পুরুষ পাবো কিনা দেখেন। এটা হলো, আমি একটু লিখে দিই, বিবাহিত, আর এটা হলো অবিবাহিত। তাহলে বিবাহিত পুরুষ আর অবিবাহিত পুরুষ মিলে হচ্ছে মোট পুরুষ। এখান থেকে এক্সের মান বের করলে ম্যাথ শেষ। তাহলে মোট শিক্ষক শিক্ষিকা ধরলাম, মোট শিক্ষক শিক্ষিকা থেকে মহিলাটা বের করলাম, মোট শিক্ষক শিক্ষিকা থেকে মহিলা বিয়োগ করলে পুরুষ পাইলাম। এই পুরুষের মধ্যে দুইটা সেক্টর, বিবাহিত অবিবাহিত। অবিবাহিত আমরা জানি, বিবাহিতটা বের করলাম। মোট পুরুষের এত অংশ বিবাহিত, তখন আমরা বিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষ যোগ করলে মোট পুরুষ পাবো। এবার এটা দেখা যায় কিনা আমি জানি না। এবার x/5, ওই x/3 এই পাশে বিয়োগ হবে, এই 12 এই পাশে বিয়োগ হয়ে যায়। না করলে হয়তো তারপরও একভাবে করলেই হয় সলিউশন। 15 লসাগু 3x, 3 × 5x -12, উপরে -2x, আর গুণ করলে এক পাশে -2x, এক পাশে হচ্ছে -12 × 15। তাহলে x সমান কত হবে? -12 × 15। এই -2টা ভাগ হয়ে যাবে, ঠিক আছে? এই যে -2টা গুণ আছে, ভাগ হয়ে যাবে, মাইনাস মাইনাস কাটা, 6 6 15 90। তাহলে অ্যান্সার হচ্ছে 90। মাইনাস মাইনাস কাটা 6 15 90 হচ্ছে অ্যান্সার। তাহলে এক্স হচ্ছে 90 জন। মোট শিক্ষক শিক্ষিকা ধরলাম, মোট শিক্ষক শিক্ষিকা 3/2 মহিলা, মহিলা বের করলাম। মোট শিক্ষক শিক্ষিকা থেকে মহিলা বিয়োগ করার পর পুরুষ পাইলাম। এটা পুরুষ শিক্ষক, এই যে এটা পুরুষ শিক্ষক। এই পুরুষের মধ্যে দুইটা পার্ট, বিবাহিত অবিবাহিত। অবিবাহিত আমরা জানি, বিবাহিতটা বের করলাম। মোট পুরুষের 5/3 বিবাহিত। এবার বিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষ যোগ করার পর মোট পুরুষ পাবো। এখান থেকে এক্সের মানটা বের করবো। এখন দেখেন এটা কোন লাইনটা বোঝেন, এগুলা বই খাতা দেখে বোঝাটা খুব টাফ। এভাবে একটু লিখে লিখে রাখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ভগ্নাংশ শেষ করে দিলাম, 3টা ক্লাস নিলাম ভগ্নাংশের, একদম কমপ্লিট করে দিলাম। মোটামুটি চাকরি পরীক্ষার জন্য যে সমস্ত অঙ্ক বা যে সমস্ত নিয়মের অঙ্ক লাগে দেখাই দিছি। বুঝছি কিনা একটু বলেন তো? চুপ করে আছেন কেন আপনারা? আর খুব তাড়াতাড়ি একটা মিটিং নিয়ে নিব, জুম মিটিং। আপনাদের কি অবস্থা, অগ্রগতি কতটুকু সেটা শোনা লাগবে আর কি। আশা করি বুঝতে পারছেন। চুপ থাকলে তো আমি জানবো না বুঝছেন কিনা, তারপরও না বুঝলে বলতে পারেন। কোথায় আবার এক্স এর আগে মাইনাস ছিল? ওরে মাওলা, এই যে -2, এই যে দেখেন ভালো করে খেলা করেন, এই -2 গুণ আছে না, তো এই -2টা এই পাশে ভাগ হয়েছে। তাহলে এই মাইনাস মাইনাস কাটা 2 দিয়ে 12 ভাগ করলে 6 6 15 90। এই মাইনাসটা আমরা 2 এর সাথে নিয়ে নিয়েছি, বা আপনি এখানে এইটা ঝামেলা না করে মাইনাস মাইনাস কেটে দিলেও হয় দুই পাশ থেকে। ওকে, নেক্সট 2টা কোশ্চেন আছে, এটা বেশি ইম্পর্টেন্ট। কোন সংখ্যার অর্ধেক অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 3/2 ভাগ হয়, সংখ্যাটি কত? খুব সহজ কোশ্চেন। ধরি সংখ্যাটি এক্স। এরকম সংখ্যার অঙ্ক আমরা করছি 4 নাম্বার ক্লাসে। তাহলে কোন সংখ্যার অর্ধেক, তাহলে একটা সংখ্যা যদি এক্স হয়, তাহলে কোন সংখ্যা মানে এক্স, তাহলে এক্স এর অর্ধেক, এক্স এর অর্ধেকের সাথে 6 যোগ করলে এই যোগফলটা হবে সংখ্যাটার 3/2 ভাগ। তার মানে সংখ্যাটা 3/2 ভাগ। আর একবার, একটা সংখ্যা এক্স, এক্স এর অর্ধেকের সাথে 6 যোগ করলে এটা হবে সংখ্যাটার 3/2 ভাগ। একটা সংখ্যার অর্ধেকের সাথে 6 যোগ করলে যোগফল হবে সংখ্যাটার 3/2 ভাগ। আর একবার, একটা সংখ্যার অর্ধেকের সাথে 6 যোগ করলে এই যোগফল হবে সংখ্যাটি 3/2 ভাগ। তাহলে উপরে এক্স নিচে 2, উপরে 2x নিচে 3, এই 2x এই পাশে বিয়োগ হবে 2x/3 এই পাশে বিয়োগ হবে -6। ওকে, 6 লসাগু 4x -6, তাহলে 3x - 4x, তার মানে একটা x থাকবে মাইনাস, আর গুণ করলে এক পাশে -x
এক পাশে হচ্ছে -636, মাইনাস মাইনাস কাটা, তার মানে সংখ্যাটা 36। একজন চাকরিজীবীর মোট বেতনের 10 ভাগের 1 ভাগ কাপড় ক্রয়ে, 3 ভাগের 1 ভাগ খাদ্য ক্রয়ে, 5 ভাগের 1 ভাগ ভাড়ায় ব্যয় হয়, তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল? অবশিষ্ট চাইছে, তো শতকরা অবশিষ্টর আগে আমরা তার আসলে অবশিষ্ট কত সেটা দেখি। তার মোট খরচটা আমরা বের করি। 10 ভাগের 1 ভাগ কাপড় ক্রয়ে, 3 ভাগের 1 ভাগ খাদ্য ক্রয়ে, 5 ভাগের 1 ভাগ ভাড়া, তাহলে মোট খরচটা বের করি। লসাগু কত হবে আপনার? 10, 3 আর 5-এর লসাগু হবে 30। 3, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 6, 19। এটা তার মোট খরচ। এখন অবশিষ্ট থাকে সম্পূর্ণ বেতন মানে কত? 1 অংশ, তাই না? সম্পূর্ণ মানে কত? 1 অংশ। তাহলে সম্পূর্ণ থেকে এটা যদি আমরা বিয়োগ করি, সম্পূর্ণ বেতন থেকে যেটা খরচ হয়েছে সেটা বিয়োগ করার পর অবশিষ্ট থাকবে 36। 36 তো না, সরি 30। 36 কেন লিখলাম? আর একবার দেখেন, মোট খরচ, তাহলে সম্পূর্ণ বেতন থেকে মোট খরচ বিয়োগ করার পর অবশিষ্ট। আচ্ছা, এরপরে যদি প্রশ্নে বলতো যে তার আয়ের কত ভাগ অবশিষ্ট রইল, অ্যান্সার হইতো 11/30। এই শতকরাটা দেওয়ার কারণে অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে। শতকরা অবশিষ্ট রইল, তাহলে তার অবশিষ্ট রয়েছে এইটা। একটা ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করার জন্য লবে 100 গুণ করতে হয়। কেন গুণ করতে হয় এই বিষয়ে আমরা বলবো। শতকরার ক্লাসে ভগ্নাংশ থেকে শতকরায় রূপান্তরের একটা টাইপ আছে, ওখানে দেখাই দিব। জাস্ট মনে রাখেন, একটা ভগ্নাংশকে শতকরায় মানে শতকরা বের করতে হচ্ছে না, শতকরায় প্রকাশের জন্য 100 গুণ করতে হয়। 0 0 কাটা, উপরে হচ্ছে 110, নিচে হচ্ছে 3। যাদের কাছে শীট আছে এটা কিন্তু অপশনে নেই, ঠিক আছে? এটা ভালো করে খেয়াল করবেন। এটা হচ্ছে আপনার কি অ্যান্সার হয়ে গেছে, কিন্তু এটা অপশনে নাই। তো এখান থেকে আমরা এখন মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে পারি। শিখাইছি কিনা বলেন? এখানেও 3, এখানেও 3, তো এমন একটা সংখ্যা গুণ করতে হবে যেন কাছাকাছি যাওয়া যায়। 3 36 কত হয়? 108, আর থাকে হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে অ্যান্সারটা, পার্সেন্টেজ দিয়ে দিবেন। আমি আরেকবার ক্লিয়ার করি। আপনার মোট খরচ বের করলেন, মোট বেতন থেকে মোট খরচ বিয়োগ করার পর অবশিষ্ট। প্রশ্ন যদি বলতো তার আয়ের কত ভাগ অবশিষ্ট, অ্যান্সার হয়ে যেত। শতকরা নিতে বলছে, আমরা 100 গুণ করছি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা অপশনে ছিল না, আমাদের অ্যান্সার আসছে এইটা 110/3। এটা অপশনে নাই, এখান থেকে মিশ্র ভগ্নাংশ নিতে হবে। এই যে দেখেন, 110কে আমরা 3 দ্বারা ভাগ করব, ঠিক আছে? 110কে আমরা 3 দ্বারা ভাগ করব। তারপর হচ্ছে একেবারে সরাসরি করে না করে আলাদা আলাদা করে করি। 3 3 হচ্ছে 9, তাহলে কত হচ্ছে 2, 3 6 18 থাকে 2। তাহলে 3 দিয়ে 110কে ভাগ করলে কত হচ্ছে? 36 সমস্ত 3/2। এটা শিখাই দিছিলাম আমরা। তাহলে এই তো শেষ, আমাদের আজকের ক্লাস শেষ। আগামী ক্লাস হবে হচ্ছে ধামাকা ক্লাস, যাকে বলে। আসলে ধামাকা বলতে কিছু নাই, কিন্তু খুব সহজ ক্লাস হবে আগামী ক্লাস। দশমিকের গুণ ভাগ চিরতরে আমরা মানে মাটি দিয়ে দিব, চিরতরে, ও আর জীবনে বলবো না। আগামী ক্লাসে আমরা কি করব বলেন তো? দশমিকের গুণ ভাগ আজীবনের জন্য শিখে ফেলবো, আর যাতে জীবনে ভুল না হয়। প্রাইমারিতে বা বিসিএস এর মেন্টাল এবিলিটি পার্টে বা নিবন্ধনে আসতে পারে, মানে আসতে পারে বলতে আসে আর কি। তাহলে দশমিকের গুণভাগ আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা শেষ করব। এগুলো না বুঝলে আমাকে বলতে পারেন। প্রত্যেকটা চ্যাপ্টারের সর্বশেষ ক্লাসে আমরা কিছু বড় কোয়েশ্চেন দেখবো। এগুলো মিডিয়াম টাইপের কোয়েশ্চেন, খুব কঠিন না, খুব সহজ না, সহজ। তো ভালো থাকেন। আর শুক্রবারে কিন্তু পরীক্ষা আছে, যে পরীক্ষাটা গত সপ্তাহে আমরা নেই পূজার কারণে, এই সপ্তাহে আমি বলে দেবো ডিটেলস গ্রুপে। সবসময় হোয়াটসঅ্যাপ গ্রুপ ফলো করবেন। আর আপনারা একটা রিকোয়েস্ট করি, ক্লাসটা ফেসবুক গ্রুপে হয়।
সব সময় আমাকে ফোন দিয়ে বা মেসেজ দিয়ে স্যার লিঙ্ক দেন। লিঙ্কের প্রয়োজনটা কোথায়? আপনাকে হোয়াটসঅ্যাপে কেন লিঙ্ক দিতে হবে? ক্লাসটা ফেসবুকে খুব সুন্দর করে আমি সাজাই দিচ্ছি একটা পোস্টে, যে সকল ক্লাসের লিঙ্ক থাকবে। হোয়াটসঅ্যাপ থেকে ক্লিক করলে আপনারা ক্লাসে ঢুকতে পারেন না, অন্য ওয়েবসাইটে নিয়ে যায়, ক্রোমে নিয়ে যায়। দরকারটা কি? ঠিক আছে। হ্যাঁ, এটা 30 হবে, 36 না, এটা 30। পরে কারেকশন করছিলাম যে 30 না, 30 - 19, নাহলে 11 কিভাবে হয়? এগুলা কিচ্ছু করা লাগে না। 30 ভাগের 19 ভাগ খরচ করছে মানে 30 ভাগের 11 ভাগ তার হাতে আছে। আর একবার, 30 ভাগের 19 ভাগ আপনি খরচ করছেন মানে 30 ভাগের 11 ভাগ আছে। 30 টাকার 19 টাকা একজনকে দিচ্ছেন মানে 30 টাকার 11 টাকা আছে। এখান থেকে এলেনে লাভ দেওয়া যায়। ঠিক আছে, ভালো থাকেন সবাই। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আবার বলছি, ক্লাস ফেসবুকে হয়, হোয়াটসঅ্যাপে কিচ্ছু না। শুধুমাত্র কিছু ভাইয়া পুরো লিঙ্ক পান না বিদায় হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুঁজছি, কেউ মেসেজ দিতে পারে না কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওটা করার উদ্দেশ্যটা হলো পরীক্ষার লিঙ্কটা দেই, পরীক্ষার বিষয়ে বলি, ক্লাস না নিলে বলি। হ্যাঁ, কিন্তু ওখানে ক্লাসের কিছু নাই। ক্লাস ফেসবুকে, আপনি ফেসবুকে গ্রুপ অপশনে যান, আমাদের গ্রুপটা খুঁজেন, ওখানেই তো সব আছে। গ্রুপের একটা পিন পোস্টে সবগুলো লিঙ্ক আছে, বারবার লিঙ্ক দেওয়ার কিছু নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপ না থাকলেও কিন্তু কোর্স চালাই যাওয়া যাবে। ক্লাস হয় ফেসবুকে, হোয়াটসঅ্যাপের সাথে ফেসবুকের কোনো রিলেশনশিপ নাই। ঠিক আছে, ক্লাস ফেসবুকে হয়, আপনার হোয়াটসঅ্যাপ কিচ্ছু না, শুধুমাত্র এই লিঙ্কটা দেওয়া হয়। ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। হ্যাঁ, শুধু নাম লিখলেই হবে। পরীক্ষার খাতায় নাম লিখবেন, শুধু আপনি যে আইডি থেকে ক্লাস করেন সেই আইডিটা লিখবেন।